নতুন এসএলএসটির সম্ভাবনা আদৌ কতটা, ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? আজকের এপিসোডে আমরা আলোচনা করব নতুন এসএলএসটি আগামী দিনে হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। বিগত দিনে অর্থাৎ 22শে এপ্রিল যে রায়দান হয়েছে, ঐতিহাসিক রায়দান হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, সেটাকে কেন্দ্র করে কিন্তু রাজ্য জুড়ে তুমুল আলোড়ন চলে আসছে এবং আগামী কিছুদিন বা কতদিন চলবে তার কোনো ঠিক নেই, কেননা নতুন করে আবার একটা আলোড়ন আসছে। আজকের এপিসোডে আমরা মেনলি সেই জায়গাটাকে ফোকাস করব যে জায়গাটায় সবাই চিন্তাভাবনা করছেন, ওই যে কজন গুটি কয়েক, এ কারণেই বলছি গুটি কয়েক, কেননা যে সকল ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়েছে, কে স্বচ্ছ কে অস্বচ্ছ ওইসব কথা আমি বলবো না, যে কজন চাকরি বাতিল হয়েছে সেটা কিন্তু কেবলমাত্র গুটি কয়েক। এই কারণেই গুটি কয়েক শব্দটা বলছি, কেননা বর্তমানে যতগুলো বিএড ক্যান্ডিডেট রয়েছেন, যতগুলো এসএসসি দেওয়ার উপযুক্ত ক্যান্ডিডেট রয়েছেন, যতগুলো পরীক্ষায় প্রিপারেশান নেওয়া ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমানে যতগুলো ক্যান্ডিডেট চাকরির জন্য অপেক্ষা করে বসে আছেন, প্রত্যেকেই কিন্তু বঞ্চিত। শুধু বঞ্চিত মানে যারা যোগ্য চাকরি পেয়েছিল এখন তারা চাকরি বাতিল হয়ে গেল, তাদেরকে নিয়ে মাতামাতি করলে কিন্তু চলবে না। কেননা বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলগুলো, যেগুলো কিংবা রেডিওতেই বলুন না কেন, সে টিভি খুলুন বা রেডিও অন করুন, দেখবেন ওই যোগ্য প্রার্থীরা চাকরি বাতিল হয়েছে, অযোগ্যদের কারণে বিভিন্ন জনকে দায়ী করছেন। কেউ রাস্তায় বসে কান্নাকাটি করছে, কেউ বলছে আমাদের জীবন স্তব্ধ হয়ে গেল, কেউ বলছে আমাদের জীবনের গতি অন্যদিকে চলে যাচ্ছে, আমরা এখন এই মুহূর্তে কী করব, মাস্টার পাড়ায় মাস্টার নেই, কোথায় মুর্শিদাবাদের স্কুলে 36 জন স্টাফ বাড়ি চলে গেছেন তাদের নিয়োগ বাতিল হয়ে যাওয়ার কারণে, ইত্যাদি বিভিন্ন রকম, কেউ বা জমি বিক্রি করেছেন, ইত্যাদি বিভিন্ন রকমের বিভিন্ন কাহিনী এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে। সবাই কিন্তু ওই 25,753 জনকে নিয়ে ব্যস্ত, কিন্তু এটা কেউ লক্ষ্য করছে না ওই 25,753 জনকে নিয়ে ব্যস্ত থাকার কারণে এখানে কিন্তু 2.5 লাখের ওপর কিন্তু বিএড ক্যান্ডিডেট। এ কারণেই বলছি 2.5 লাখের ওপর, কেননা মাদ্রাসায় কতজন অ্যাপ্লাই করেছে সেটা লক্ষ্য করুন, এবং মাদ্রাসার থেকেও এখানে বেশি ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করছে, কেননা মাদ্রাসায় 50% থাকলে তবেই কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, তো 50% না হলে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছিল না। তাহলে এই এসএলএসটির ক্ষেত্রে তো আরও সেটা ডিসকাউন্ট থাকবে, তো সেক্ষেত্রে প্রচুর, অর্থাৎ মাদ্রাসায় যত সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করেছেন তার থেকেও কিন্তু বেশি ক্যান্ডিডেট এই এসএলএসটির ক্ষেত্রে আবেদন করবেন যদি নতুন বিজ্ঞপ্তি হয়। এ কারণেই বলছি যে এই 25,000 ক্যান্ডিডেটকে নিয়ে মাতামাতি না করে লক্ষ্য রাখুন যারা বঞ্চিত রয়েছে নতুন ক্যান্ডিডেট, তারাও কিন্তু বঞ্চিত। এই কারণেই বলছি দীর্ঘ 8 থেকে 10 বছরই বলা যায়, 10 বছর কিন্তু নিয়োগ হয়নি। 2016 যদি নিয়োগ হয়ে থাকে এবং সেটা অস্বচ্ছ, এটা নিয়ে বেশি মাতামাতি না করে বরং লক্ষ্য করুন 2016 থেকে আজ 24 পর্যন্ত, অর্থাৎ 8 বছরই হচ্ছে। এই যে 8টা বছর নিয়োগ হয়নি, সেই জায়গায় যে সকল ক্যান্ডিডেটরা রয়ে গেছে তারা কি বঞ্চিত নয়? তাদের জীবন কি দুঃখময় হয়ে ওঠেনি? তাদের জীবন কি বেদনাময় হয়ে উঠছে না? কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, এই মুহূর্তে দাঁড়িয়েও সেটা সরকারি বলুন, বিভিন্ন গণমাধ্যমেই বলুন কিংবা পর্ষদই বলুন, কেউই কিন্তু এ ব্যাপারে কোনো রকম কোনো দৃষ্টিপাত করছেন না এই ব্যাপারটা নিয়ে যে নতুন করে বিজ্ঞপ্তি কবে আসবে। 25,000 ছেলের চাকরি গেল, সেটা কতটা ভালো হলো কতটা দুঃখদায়ক হলো সে ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। যদি বলতেও যাই তাহলে কিন্তু এই কথাটাই বলতে হয় যে তারা কিন্তু অলরেডি এই 8 বছর চাকরি করে এসেছে সসম্মানে স্বাচ্ছন্দ্যের সঙ্গে। কিন্তু এই যে নতুন ক্যান্ডিডেট যারা ধরুন 16 সালে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তারা যে এই যে 8 বছর ধরে অপেক্ষা করে আসছে, তাদের জীবনের কথা, তাদের দুঃখ কষ্টের কথা, তাদের মানসিক অবস্থার কথা কে মনে রাখে? কিংবা ধরুন 2016 যারা চাকরি পেল না পরীক্ষা দিয়ে 2-1 নাম্বারের জন্যেই, তাদের কথা কে মনে রাখে? তারা যে এই যে 8 বছর অপেক্ষা করছে, ওই 25,000 ছেলে কি কান্নাকাটি করছে, কি রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, সেই সব নিয়ে সবার মাথা ব্যথা। আমার মতে আমি যে কথাটা বলবো সেটা হলো একটাই, যদি আপনি একজন বিএড করা ক্যান্ডিডেট হন এবং এখনও পর্যন্ত চাকরি না পেয়ে থাকেন, তাহলে ওই 25,000 ছেলের কী হলো সেই দিকে না তাকিয়ে আপনারা নতুন কবে এসএলএসটি হবে সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করুন। 25,000 ছেলের চাকরি গেছে, সেটা আদালতের ন্যায় বিচারের কারণেই গেছে, ন্যায্য বিচার এবং ন্যায় নীতি মেনেই কিন্তু সেটা হয়েছে। সেটা নিয়ে মন্তব্য করা কোনোভাবেই কিন্তু ঠিক নয়। আদালত কিন্তু সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু করেছে।
তাদের চাকরি গেছে, ন্যায় মতোভাবেই গেছে। আগামী দিনে কি হবে সেটা তারা উচ্চ আদালতে যাচ্ছে, আজকেই তার হিয়ারিং আছে, তার লিস্টেডও হয়ে গেছে, কেননা এসএলপি দাখিল হয়ে গেছে। তো সে আপডেট এলেও আমরা আপনাদের জানাবো, সে নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু এটাই আমরা বলতে চাই আজকের এপিসোডে যে নতুন এসএলএসটি খুব দ্রুত হওয়া উচিত, কেননা প্রাইমারির ক্ষেত্রেও মাননীয় বিচারপতি গত বছরই বলা চলে, গত বছর কিন্তু ঘোষণা করেছিলেন 32,000 চাকরি ক্যান্সেলের কথা। কিন্তু তারপরেও সেটা উচ্চ আদালতে গিয়েছে এবং সেটার বিচার চলছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে প্রাইমারি নিয়োগ হয়ে গেল এবং সেই মোতাবেক সেই নিয়ম মেনেই বা সেই পদ্ধতিতেই কিন্তু এখানেও এসএসসিতে নিয়োগ করা যেতে পারত বা করা যায়। 25,000 ছেলে উচ্চ আদালতে যাচ্ছে, সেখানে কি বিচার হয় সেটা হোক, কিন্তু নতুন করে তো নিয়োগ করা দরকার। ওই 25,000-এর জন্যে যে এমন তো নয় যে 25,000-এই স্কুল চালাবে এবং তারপরে কোনো ভ্যাকেন্সি নেই। এই তো 8 বছর নিয়োগ হয়নি, সেই জায়গাটা একটু খেয়াল করা দরকার। সবাই ওদেরকে নিয়ে ব্যস্ত, কিন্তু তাদের ব্যস্ততার কারণে এখানে যে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ ক্যান্ডিডেট অন্ধকারে তলিয়ে রয়েছে, তাদের কথা কিন্তু কোনোভাবেই টিভিতে আসেনি, কোনো চ্যানেলেও আসেনি, কোনো গণমাধ্যম কিন্তু পাত্তাই দিচ্ছে না। আমি একটা কথা বলবো, প্রথমেই আমাদের ডিটেলস আলোচনা আছে, একের পর এক আসছি। একটা কথা প্রথমেই বলে রাখি, যদিও প্রথম নয়, অনেকটাই সময় এসে গেল। দেখুন, 25,000 ছেলে চাকরি পেয়েছে, তারা তো 8 বছর চাকরি করে এলো। হ্যাঁ, এখন তারা রাস্তায় নেমে এসেছে, কিন্তু এতদিন যে দুর্নীতি হচ্ছিল সেই জায়গাতে যদি ওই সময়ে আরও বেশি রাস্তায় নেমে আন্দোলন করা যেত, তাহলে মনে হয় এতটা সমস্যার সম্মুখীন হতে হতো না। আন্দোলনটা আরও জোরদার এখনও করা যায়, এখনও করা যেতে পারে। তবে নতুন করে বিজ্ঞপ্তি আসা কিন্তু আমাদের কাছে খুবই দরকার, কেননা দীর্ঘ 8 বছর অপেক্ষার পর যদি এই আবারও ওই 25,000 ক্যান্ডিডেটকে নিয়ে তাদেরকে নিয়েই তোলপাড় চলে এবং তাদেরকে নতুন করে পরীক্ষা, নতুন করে ইন্টারভিউ যাই হোক না কেন, সেটা খুব ভালো দিক। তাদের চাকরি বাতিল হয়েছে, তাদেরকে নতুন করে আবার যোগ্যতা প্রমাণ করে চাকরি পেতে হবে, কেননা দুর্নীতি যা ভয়াবহ, কে স্বচ্ছ কে অস্বচ্ছ ধরা যাচ্ছে না। তো তাদেরকে নতুন করে আবার পরীক্ষা হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো সেইটাই হতে থাকবে। তারা 8 বছর চাকরি করে এলো, তারপরে আবারও সেই তাদেরকেই নিয়োগ প্রক্রিয়া, আজ 6 মাস লাগবে কি 1 বছর লাগবে তার কোনো ঠিক নেই, কেননা নোটিফিকেশান দিলেই কেস হয়ে যায়, ফর্ম ফিল আপের সময় কেস, আবার ধরুন অ্যাডমিট দেওয়া হয়ে গেছে তখনও কেস হচ্ছে, পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্টের পর কেস, অ্যান্সার লিস্টের পর কেস, আবার যখন ইন্টারভিউ হচ্ছে তখনও কেস হচ্ছে, আবার চাকরির পরেও কেস হয়ে যাচ্ছে। তো এই রকম প্রতিটা পরতে পরতে যদি কেস হতে থাকে, তাহলে তো এই যে আবার নতুন করে নিয়োগ করতে বলা হচ্ছে এবং ওই সকল ক্যান্ডিডেটদেরকেই কেবলমাত্র পরীক্ষায় বসতে দেওয়া হবে বলা হচ্ছে, তাহলে তাদেরকে নিয়ে আজ 8 বছর তারা চাকরি করে এলো, আবার আগামী 8 বছরও ধরে নিন না কেন, আগামী 8 বছরও তাদেরকে নিয়ে পড়ে থাকুক, নতুন ক্যান্ডিডেটদের কী হবে? আজকের এপিসোডে কিন্তু আমরা সেইগুলোই আলোচনা করতে চলেছি এবং সেই ব্যাপারটাকেই কিন্তু মেনলি ফোকাস করার চেষ্টা করছি। আশা করি যারা এসএলএসটি এখনও পর্যন্ত চাকরি পাননি তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। দেখুন, একটা কথা এটাই যে নতুন করে কিন্তু নোটিফিকেশান আনলে আনা যায়, কেননা কোন কোন দিক থেকে বলতে চাইছি সেটা আপনারা কিন্তু এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন। প্রথম কথা এটাই যে বর্তমানে মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন নির্বাচনী সভায় গিয়ে একটা কথাই কিন্তু বারংবার বলে আসছেন, সেটা হলো 10 লক্ষ চাকরি আমাদের রেডি আছে। সেটা আরামবাগ থেকে, মানে আরামবাগে যে নির্বাচনী সভা করেছিলেন সেখান থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনী সভায় কিন্তু তিনি এটাই বলে আসছেন যে আমাদের 10 লক্ষ চাকরি রেডি আছে। হ্যাঁ, তিনি এটা বলেননি যে কোন ডিপার্টমেন্টে কতগুলো, সেটা কিন্তু নির্বাচনী সভায় হয়তো বলাটা সম্ভব নয় বা বলা যায় না, সেই জন্যই হয়তো উনি বলেননি। উনি যেহেতু বিচক্ষণ ব্যাপার, ঠিক আছে, বিচক্ষণ ব্যক্তি, উনি বলেননি। কিন্তু তিনি যেহেতু বলেছেন 10 লক্ষ চাকরি রেডি আছে, তাহলে ওনার তো কথাটা বিশ্বাস করে নেওয়া যায় নাকি? কেননা উনি যেহেতু সিএম একজন, তো ওনার কথাকে মান্যতা দিয়েই কিন্তু আমরা বলতে চাই বা ওনার কথাকে সম্মান দিয়েই বলতে চাই যে 10 লক্ষ চাকরি রেডি আছে, মানে তার মধ্যে নিশ্চয়ই আমরা কম করে ধরলেও 70,000 কি 50,000ও তো ধরতে পারি, 50,000 শিক্ষকতার জন্য রেডি আছে। তাহলে সেই যে ভ্যাকেন্সি রেডি আছে, সেই ভ্যাকেন্সিতে তো নতুন নোটিফিকেশান আনলে তো খুব ভালো হয়। কেননা এ কারণেই বলছি যে বিগত বছরে যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় পর্ষদের কাছে জানতে চেয়েছিলেন যে নতুন করে এসএলএসটির নিয়োগ নোটিফিকেশান আনতে কি কোনো আইনি জটিলতা রয়েছে, বা পর্ষদের কাছে জানতে চান যে আপনাদের কি কোনো সমস্যা রয়েছে, তখন কিন্তু পর্ষদ সভাপতি জানান যে না, নতুন করে নিয়োগ করার ক্ষেত্রে পর্ষদের কিন্তু কোনো রকম বাধা নেই।
কিন্তু তাহলে আপনারা নিয়োগ করছেন না কেন, এই ব্যাপারটা কিন্তু আর তারপরে আর এগোয়নি। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তখন কিন্তু বলেন যে বিপুল পরিমাণ শূন্যপদ কিন্তু রয়েছে স্কুল শিক্ষা দপ্তরে বা সমগ্র বিদ্যালয়গুলিতে নিয়োগের ব্যাপারে, এবং সেখানে কিন্তু খুব দ্রুতই নিয়োগ করলে করা যায়, কেননা পর্ষদের কাছে কিন্তু কোনো রকম আইনি জটিলতা নেই। কিন্তু তারপরেই পর্ষদ সভাপতি এই যে ব্যাপারটা, এই যে 2016 নিয়োগ মামলা যে ব্যাপারটা থাকে সেইটাকে কেন্দ্র করেই কিন্তু নতুন করে আর নোটিফিকেশান আনলেন না বা আনতে পারলেন না বা আনতে চাইলেন না, যেটাই হোক। তো এই রকম একটা ব্যাপার হয়ে থাকে, যার ফলে নতুন করে আর কিন্তু নোটিফিকেশান আর আসেনি, এবং সেটা কিন্তু গড়াতে গড়াতে সেইটাকে হাতিয়ার করে বা সেইটাকে কিন্তু কেন্দ্র করে পর্ষদ যেভাবে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছিল, সেটারই কিন্তু অবসান ঘটেছে 2024 সালের 22শে এপ্রিল মহামান্য বিচারপতির ঐতিহাসিক রায়ের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় এটাই, সেটাকে কিন্তু পর্ষদ রাজি না হয়ে উচ্চ আদালতে গিয়েছেন। শুধু পর্ষদই নয়, মধ্যশিক্ষা পর্ষদও গেছে, আবার একইভাবে কিন্তু চাকরিহারাদের একাংশ সেখানে কিন্তু গিয়েছে। হ্যাঁ, তাদের অধিকার আছে, নিশ্চয়ই যাবেন, কিন্তু সেটার দিকটা একটা দিক, এবং সেটার দিকটা যা বিচার হয় বা যেভাবে আইনি পদক্ষেপে এগানো যাক, কিন্তু নতুন করে নোটিফিকেশান আনতে যখন কোনো রকম বাধা আর রইল না, যেখানে এই আইনি ব্যাপারটাকে কেন্দ্র করে সময় নিচ্ছিল, তাহলে এখন নতুন করে নোটিফিকেশান আনতে আর বাধা কোথায়? কিন্তু কিংবা যেহেতু এই মুখ্যমন্ত্রীও বলছেন যে আমাদের মানে অ্যাকচুয়াল বলতে গেলে তিনটে দিক। একটা লক্ষ্য করুন, মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের রেডি আছে, পর্ষদ সভাপতি বলছেন যে আমাদের কোনো রকম আইনি সমস্যা নেই নিয়োগ করার ক্ষেত্রে, আবার অভিজিৎ গাঙ্গুলিও অর্থাৎ প্রাক্তন বিচারপতিও কিন্তু নির্দেশ দিচ্ছিলেন বা বলছিলেন যে নতুন করে বিজ্ঞপ্তি আনতে আর অসুবিধে কথা। তাহলে সমস্ত দিক থেকে দেখতে গেলে নতুন বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যাই নেই। 25,000 ক্যান্ডিডেট বা 25,753 বলুন, যাদের ক্যান্ডিডেটে চাকরি গেছে তাদেরকে নিয়ে আলাদা বিচার হচ্ছে, হোক, কিন্তু এই দিকটা যদি নতুন করে নিয়োগের ক্ষেত্রে কিছুটা চিন্তাভাবনা করা যায়, তাহলে মনে হয় নতুন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অনেকটাই উপকৃত হবেন। একটা উদাহরণস্বরূপ বলতে পারি, দেখুন, রাস্তায় কোনো সমস্যা হলো, কোনো অ্যাক্সিডেন্ট হলো, তার মানে কি রাস্তার দুই দিকেই পুরোটা জ্যাম সৃষ্টি করে সেই অ্যাক্সিডেন্টের মূল কারণ কি, অ্যাক্সিডেন্টের ফলে কি শাস্তি দেওয়া যেতে পারে উভয় পক্ষকে, সেই সব বিচার করার পর কি রাস্তায় গাড়িগুলো এক এক করে ছাড়া হয়? কি হয় বলুন তো, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে একটা সাইড করে দেওয়া হয়, কিংবা তাদের ট্রিটমেন্টের জন্য তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, এই সব করা হয়, এবং তৎক্ষণাৎ কিন্তু রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়, এবং সেটা কয়েকটা মুহূর্তের মধ্যেই, যাতে রাস্তাটা সচল থাকে। ঠিক একইভাবে এখানে একটা দুর্নীতি হয়েছে, দুর্নীতি প্রমাণও হয়ে গেছে, তার বিচার চলছে, একবার রায়দান হয়ে গেছে, একবার নয়, তিনবার রায়দান হয়ে গেছে, এবার সেটা ফাইনালি জাজমেন্টের জন্য বা উচ্চ আদালতে যাওয়া হয়েছে আবারও সেটা পুনর্বিবেচনার জন্য। তো সেটা হোক, অর্থাৎ সেটাকে আমরা বলতে চাইছি সাইডে রেখে নতুন করে নিয়োগটা করলে কি হয়, যারা 8 বছরের ওপর বঞ্চিত হয়ে রয়েছেন তারা কিন্তু অনেকটা তাদের অক্সিজেন পায়, তাদের প্রিপারেশনের জন্যই বলুন কিংবা জীবনের অগ্রগতির জন্যই বলুন। 8 বছর তো তারা চাকরি করে এলো, আজকে তারা বঞ্চিত, তাদের কান্না দেখে কিন্তু আবেগ উৎফুল্ল হয়ে ওঠার কিছু নেই। আমি কাউকে ছোট করব না, কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, 8 বছর চাকরি করে এসেছে, তাদের কান্না দেখে, তাদের চোখের জল দেখে উৎফুল্লিত হওয়ার কিছু নেই। তারা কাঁদছে কেবল আজকে, 22 এপ্রিল থেকে আজ যদি 26 এপ্রিল 27 এপ্রিল ধরেন, এই 4টে দিন কাঁদছে, কিন্তু 8 বছর ধরে ছেলেরা যে কাঁদছে সেই দিকটা কি লক্ষ্য রাখুন তো, সেটা নিয়ে একবার ভাবুন তো। যিনি আমার কথায় বিরোধিতা করবেন তাকেও অনুরোধ করব যে ওই 4 দিনের কান্না আর এখানে 8 বছরের কান্না, কোনটা আগে, কোনটা বড়, সেটা লক্ষ্য করুন। হ্যাঁ, বলবেন যে চাকরি পেয়ে হারানো কত কষ্ট, তার এখানে টাকা ইনভেস্ট ছিল, লোন আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, কিন্তু এদেরও কি নেই? এরা তো পায়নি, যোগ্য হয়েও পায়নি। এদের মধ্যে তো অনেকেই পেতেন, পাচ্ছে না, কেন সেটা হবে? তবে একটু আশা আছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে আমাদের চাকরি রেডি আছে, উনি কী চিন্তাভাবনা করেন ওনার দিকে আমরা তাকিয়ে থাকব। নেক্সট যেটা বলবো, যে দেখুন এখানে শো হয়েছে বা দেখতেই পাচ্ছেন যে 10 বছর ওএমআর শিট সংরক্ষণ থাকবে এসএলএসটিতে, এবং সেটা বলছেন কে? শিক্ষামন্ত্রী অর্থাৎ ব্রাত্য বসু মহাশয়। তিনি বলছেন যে 10 বছর ওএমআর শিট সংরক্ষণ থাকবে। আগের যে রিক্রুটমেন্ট হয়েছিল 2016, সেগুলো নষ্ট করে ফেলেছিলেন,
তারপরে বিচারপতির কড়া নির্দেশের কারণেই কিন্তু শেষ পর্যন্ত কথা পাল্টে উনি বলছেন 10 বছর এসএলএসটি সংরক্ষণ থাকবে। কিন্তু কেস যেভাবে দিনের পর দিন ডিলে হতে হতে এগোচ্ছে, সেখানে 10 বছর সংরক্ষণ থাকার পরেও যখন আবার কেসটা চলতে থাকবে, কেননা কেসের সময়সীমা আর ওএমআর সিটের সময়সীমাটা একটু লক্ষ্য করুন। 10 বছর ওএমআর সিট রাখার পর যখন কেসটা 10 বছর পেরিয়ে যাবে, তখন কিন্তু ওএমআর সিটগুলো ওরা রাখবে না কি করবে সেটা কিন্তু পরিষ্কার নয়, এবং 10 বছর রাখবে এটাই চিন্তাভাবনা হবে। তবে সেটা তো আগামী দিনে, সেটা নিয়ে কোনো আমাদের প্রবলেম নেই, কিন্তু বিগত দিনে নেই, এবং তার জন্যেই কিন্তু এখানে শাস্তি ভোগ করতে হচ্ছে, সেটা স্বচ্ছ অস্বচ্ছ সকলকেই। একটা আশার আলো আমরা পাচ্ছি, যেখানে বলা হচ্ছে, দেখুন আদালতের চেয়ারম্যান বলছেন যে আদালতের নির্দেশ মেনে নতুন নিয়োগে নতুন ক্যান্ডিডেটদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। দেখুন এটা নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে, বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন বলছেন, বিভিন্ন আইনজীবী বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তবে অর্ডার কপি নিয়ে আমরা কিন্তু বিগত দিনে একটা এপিসোডে বলেছিলাম যে অর্ডার কপিতে কিন্তু 11 নম্বর কলামে যেটা বলা হয়েছে যে সম্পূর্ণ ফ্রেশভাবে নিয়োগ হবে, এবং পর্ষদ সভাপতি অর্থাৎ চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও কিন্তু সেই একই কথা বলছেন, বা ওনাকে যখন প্রশ্ন করা হয় সাংবাদিক মাধ্যমে, তখন কিন্তু উনি বলেন যে ফ্রেশ নিয়োগ বলতে বা ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কিন্তু আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের অর্ডার শিটটা ভালোভাবে পর্যবেক্ষণ করে যেটা আমরা বুঝতে পারছি, যেটা আমরা জানি, সেটা হলো ফ্রেশ রিক্রুটমেন্ট মানে নতুন করে কিন্তু নিয়োগ। সেখানে যেমন যাদের চাকরি বাতিল হয়েছে তারাও যেমন অংশগ্রহণ করতে পারবে, ঠিক তেমনই কারেন্ট ক্যান্ডিডেট যারা রয়েছেন, অর্থাৎ এখন যারা রয়েছেন বর্তমানে, তারাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ নতুন নিয়োগের ক্ষেত্রে যে সকল রুলগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু এখানে মান্যতা দেওয়া হবে। নতুন বা ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কিন্তু আমরা এটাই বুঝি, বা আমাদের আইনজীবী মারফত এটাই আমরা কিন্তু পেয়েছি। অর্থাৎ একদল যে বলছিল যে কেবলমাত্র ওএমআর সিটগুলো পুনর্মূল্যায়ন করে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে, আবার আরেক দল বলছিল যে কেবলমাত্র ওই বাতিল হওয়া ক্যান্ডিডেটরা এখানে পরীক্ষা দেবেন এবং তাদের যোগ্যতা মান বিচার করে চাকরিতে নিয়োগ করা হবে। আবার কেউ কেউ বলছিলেন যে 23 লক্ষ চাকরি বা যতজন 2016 পরীক্ষা দিয়েছেন প্রত্যেকেই কিন্তু এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এবং কেবলমাত্র 2016 যারা পরীক্ষা দিয়েছেন তারাই এখানে অংশগ্রহণ করতে পারবেন। নতুন করে যারা বর্তমানে যারা রয়েছেন তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। আবার শেষ পর্যন্ত কিন্তু চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যে মন্তব্য করলেন বা যেটা বললেন, সেটাকেই আমাদেরকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। আইনজীবী যেটাই বলুক সেটা আমরা শুনবো, কিন্তু চেয়ারম্যান কোনটা বলছে বা কী বার্তা দিচ্ছেন সেটাকে কিন্তু আমাদেরকে মেনলি ফোকাস করার চেষ্টা করতে হবে বা ফোকাস করতে হবে। কেননা নিয়োগ করবে কিন্তু চেয়ারম্যান, সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা কন্ট্রোল করবেন কিন্তু চেয়ারম্যান, এবং সেই চেয়ারম্যানই কিন্তু জানাচ্ছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কিন্তু আবারও বলছি, ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে চেয়ারম্যান বলছেন নতুন করে রিক্রুটমেন্ট, সেখানে কারেন্ট ক্যান্ডিডেট এবং বাতিল হওয়া অর্থাৎ ক্যান্সেল ক্যান্ডিডেট উভয়ই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তাহলে বিভিন্নজন যে বিভিন্ন কথা বলছে সেই অনুযায়ী চেয়ারম্যানের বক্তব্যটাই কিন্তু মেন, এবং ওনার কথা মোতাবেকই কিন্তু আমাদের এগোতে হবে। এই হলো মেন ব্যাপার। এবারে আমরা যেটা বলবো সেটা হলো যে যেটাই হোক না কেন চাকরি বাতিল হলো কি চাকরি পুনর্বহাল রইল, কেননা আজকেই তো সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, এসএলপি যেহেতু দাখিল হয়ে গেছে, তাও খুব দ্রুততার সঙ্গে এটা চলবে। সেখানে সুপ্রিম কোর্টে কতদিন এই হিয়ারিং চলবে সেটা 3 মাস, 6 মাস, 12 মাস কতদিন চলবে জানি না, কেননা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু একবার বলেছিলেন যে সুপ্রিম কোর্টে যেভাবে কেসগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া বা এই দুর্নীতি দমন করার সময়সীমা কিন্তু আরও পেরিয়ে যাবে। রাস্তায় যারা বসে আছে তারা কিন্তু আজ জীবন রাস্তাতেই পড়ে থাকতে হবে, এরকম কিন্তু মন্তব্য তিনি করেছিলেন। তো সেই কথাকে গুরুত্ব দিই, কেননা অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যে সকল জাজমেন্ট কিন্তু করেছিলেন প্রত্যেকটাই কিন্তু ঘুরে ফিরে সেটাতেই দাঁড়াচ্ছে। উনি কিন্তু চাকরি বাতিল করে দিয়েছিলেন, তারপর সেটাকে ডিভিশন বেঞ্চেও যায়, সেখানেও কিন্তু পুনর্বহাল থাকে, আবার সেটাকে সুপ্রিম কোর্টের মাধ্যমে স্টে অর্ডার করিয়ে নিয়ে এসে আবার যখন ডিভিশন বেঞ্চে বিশেষ দল তৈরি করে বা বেঞ্চ তৈরি করে যখন বিচার করা হলো, পর্যবেক্ষণ করা হলো,
তদন্ত করা হলো, তখনও কিন্তু রায়দান সেই জায়গাতেই দাঁড়িয়ে রইল, অর্থাৎ চাকরি বাতিল কিন্তু নিশ্চিত। তো এবারে সুপ্রিম কোর্টে গিয়েছে, সেটা কি হয় সেটা আমরা আগামী দিনে দেখতে পাবো, তার প্রতি আমরা লক্ষ্য রাখবো। আপনারা ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের সঙ্গে থাকুন, সেই আপডেট এলেও আপনাদের দেবো। তবে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যেহেতু বলেছিলেন যে এটা আরও সময়টা দীর্ঘ লাগবে, তাহলে সেরকম চিন্তাভাবনা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে সুপ্রিম কোর্টে কেসটা গেছে, সেখানে যদি খারিজ হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ কিন্তু আবার রাজ্য সরকার ফিরে এসে এখানে নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি শুরু করবে। সেই একই সঙ্গে চাকরি বাতিল যা প্রক্রিয়া হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো করতে থাকবে। আর যদি না হয় তাহলে তো সেটা পেন্ডিং হয়ে যাবে, ডিলে হতে থাকবে তারপর দিনের পর দিন। আমার বক্তব্য সেই জায়গায় যে 25,753 ক্যান্ডিডেটের চাকরি বাতিল হলো কি থাকলো, তাদের ডিলে হলো কি পেন্ডিং হলো, সেটা হাইকোর্টই ভাবুক, সুপ্রিম কোর্টই ভাবুক, যারা চাকরি করে এসেছে তারা ভাবুক, তাদের জন্য যে আইনজীবীরা রয়েছেন তারাই ভাবুক। আমাদের অনুরোধ পর্ষদের কাছে, আমাদের অনুরোধ শিক্ষা দপ্তরের কাছে, আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ার কাছে যে নতুন করে যারা ক্যান্ডিডেট রয়েছেন, যারা দীর্ঘ 2016 থেকে আজ 2024 পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন, কেননা তাদের কাছে দ্বিতীয় রাস্তা আর কোনো নেই। কেননা গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রি করা, তারপরে বিএড করা, সেটা শারীরিকভাবে, সেটা মানসিকভাবে, একইভাবে আর্থিক দিক থেকেও কিন্তু অনেকটাই খরচ হয়ে এসেছে, অনেকটাই কিন্তু ব্যয়বহুল হয়ে এসেছে। তাদের পক্ষে আর কিন্তু অন্য কোনো পথে হাঁটা সম্ভব নয়। তাই সেই জায়গাটা দিক থেকে মানবিক হয়ে যদি নতুন করে নোটিফিকেশান আনা যায়, তাতে যেমন রাজ্যের বিভিন্ন স্কুলগুলির শিক্ষক সমস্যা থেকে বাঁচবে, ঠিক একইভাবে কিন্তু যারা ক্যান্ডিডেট রয়েছেন অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন, তারাও কিন্তু এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। আপনাদের মতামত কী এ ব্যাপারে সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামতের জন্য আমরা অপেক্ষায় রইলাম। আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে। আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে এখানেই এপিসোড শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।